ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাইকমিশনার প্রণয় ভার্মার রবীন্দ্রনাথের বই সহ শোপিস উপহার। তেল সংকট চলছেই, আজও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। বাড়ছে হামের ভয়াবহতা, বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি অর্ধশতাধিক শিশু। বেশি তীব্রতা চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, চাঁপাইনবাবগঞ্জে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সকালে বাংলাদেশের সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে আগামী দিনে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের ধারা বদলে ভারতের সঙ্গে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার। ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দি মিস্টেক অফ দি পাস্ট ওয়ের ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় এক কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক। পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে 7 এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 শুরু হচ্ছে। এটি চলবে 13 এপ্রিল পর্যন্ত। ব্রিফিংয়ে জানানো হয়, দেশের 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয়, বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রফতানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে 2025-2026 অর্থ বছরের এই একনেক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহার ধারণ করে শিগগিরই নতুন প্রকল্প হাতে নেবে সরকার। বলেন, অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল না। 19টির মধ্যে 7টি নিয়ে আলোচনা হয়েছে, 2-1টি বিবেচনায় নেওয়া হয়েছে, কয়েকটি পাশ হয়েছে। প্রকল্পগুলো ইশতেহারের সাথে এলাইনমেন্ট হচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আগামীতে যেন প্রকল্পে অতিরিক্ত ব্যয় না হয় সেদিকে বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি কতগুলো প্রকল্প বাদ যাবে, কতটা থাকবে তা নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থা। কমিটি 1300-র বেশি প্রকল্প বিশ্লেষণ করে প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই বাছাই করবে বলে জানান তিনি। ইরান যুদ্ধের প্রভাব দৃশ্যমান দেশগুলোর পেট্রোল পাম্পগুলোতে। রোদ গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। যুদ্ধ ঘিরে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ মজুতদারদের বিরুদ্ধে। অন্যদিকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহের অভিযোগ রয়েছে গ্রাহকদের বিরুদ্ধেও। রাজধানীর তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে, আবার অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ভোক্তারা বলছেন, মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এজন্য মজুতদারদের দায়ী করছেন তারা। দ্রুত এই সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা।
এদিকে পাম সংশ্লিষ্টরা বলছেন, তেলের সংকট সৃষ্টি বা দাম বৃদ্ধির আশঙ্কায় গ্রাহকদের তেল সংগ্রহ হঠাৎ করে বেড়ে যাওয়ায় চাহিদা যোগানের হিসাব মিলছে না। নাইজেরিয়া ও চীন থেকে এলএনজি এবং এলপিজি নিয়ে এসেছে আরও 2টি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা কুল ভয়েজার নামের ট্যাঙ্কারটি 5 এপ্রিল মহেশখালী আসে। আগামী 8 এপ্রিলের মধ্যে ট্যাঙ্কারটি থেকে জ্বালানি খালাস শেষ হবে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে গ্যাস জার্নি নামে আরও একটি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এই পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত 36টি জাহাজ। দেশে হামের ভয়াবহতা বাড়ছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 17 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালগুলো হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে 95 জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 14 জনের। এদের 8 জনই নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণে নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় হাসপাতালের 64 শয্যার আলাদা ইসোলেশন ওয়ার্ড কাজ করা হয়েছে। সেখানে কাজ করেছে 3টি মেডিকেল টিম। সিলেটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বিতভাবে চলছে চিকিৎসা সেবা। সর্বশেষ তথ্য বলছে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে 71 জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 32 জন সন্দেহভাজন হাম রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রেস ক্লাবে জাগবার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংঘটিত হয়নি, অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি। নির্বাচনে জনগণের রয়েছে হাইজ্যাক করা হয়েছে। কারো চাওয়া কারো না পাওয়ার অপেক্ষায় না থেকে গণভোটের রায়কে জামায়াতের আদায় করেই ছাড়বে বলেও হুঁশিয়ারি করে দেন ডক্টর শফিকুর রহমান। সরকার বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু তিনি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পান না বলে অভিযোগ করেন জামায়াত আমির। গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অবিলম্বে এই বিষয়গুলোর অধ্যাদেশ আইনে পরিণত করার দাবি জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করে ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 98টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলছেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান আশঙ্কা করেন, এগুলো আইনে পরিণত না হলে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। এর পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ সহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট গ্রহণ হবে 12 মে। তফসিল আগামী 8 এপ্রিল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা জানান। ইসি সচিব জানান, ইভিএম স্থানীয় সরকার নির্বাচন ব্যবহার হবে না। তিনটি আলাদা প্রতিষ্ঠান এটি নিয়ে পর্যালোচনা করছে। এসব নিয়ে প্রতিবেদন পেলে পদক্ষেপ নেবে এসি। যে যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা তা ব্যবহার করা হবে না বলে জানান তিনি। জানান, সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোট পাবে 36টি, 13টি পাবে জামায়াত জোট।
একজন পাবেন স্বতন্ত্র থেকে, জানান শেরপুর ৩ ও বগুড়া ৬ সংসদীয় আসনের ভোট ৯ এপ্রিল। আশ্বস্ত করেন জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে ইসি। দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত রয়েছে। আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নেবে ইসি। ৮০টি পর্যবেক্ষক সংস্থা থেকে সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। এসব নিয়ে কমিশন সেমিনার করবে বলেও জানান আখতার আহমেদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।